লোকালি জেনারেট হয় না, মানে আমার বাসার যে বিদ্যুৎটা এটা আমার বাসার পাশেই কোনো জেনারেটর আছে তা না। তো হতে পারে যে ঢাকারটা হয়তো ঢাকার কাছাকাছি থাকতে পারে, কিন্তু কিছু কিছু এরিয়া আছে যেখানে জেনারেশন এক জায়গায় অথচ মানে যেটা লোড বা ডিমান্ড সেটা অনেক দূরে, মাইল থেকে মাইল দূরে। তো এত দূরে হচ্ছে যে একটা তার টেনে দিলে তো আর হবে না। একটা তার কি এই জায়গা থেকে ওই জায়গায় কয়েক কিলোমিটার জুড়ে, এটা কি এত সোজা? এই জন্য যেটা করা হয়, মাঝখানে মাঝখানে নির্দিষ্ট দূরত্বে ট্রান্সমিশন টাওয়ার বসানো হয়, এবং এই টাওয়ারটা কি করে ওই যে ভারী কন্ডাক্টর, মেটাল কন্ডাক্টর, এই তারগুলোকে সে ধরে থাকে। এবং একটা নর্মালি তুমি চিন্তা করো, একটা লোহার যদি একটা পোল বা বৈদ্যুতিক খুঁটি যদি বসাও, এই খুঁটিটাকে কিন্তু নিজের স্ট্রেংথটাও নিতে হয়, আবার তারের স্ট্রেংথটাও নিতে হয়। মানে খুঁটিটা যাতে দাঁড়ায় থাকতে পারে, ঝড় ঝঞ্ঝাট এটা সহ্য করতে পারে, এমনিতে তার যদি নাও ধরে সেটুকুও স্ট্রেন নিতে হবে, প্লাস তারটাকে যাতে ধরে রাখতে পারে, তারটাকে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় সে ক্যারি করে নিয়ে যেতে পারে, সেই স্ট্রেংথটাও থাকতে হবে। এজন্য আমরা একটা ট্রান্সমিশন টাওয়ারের বেসিক যে পার্টস, ধরো বেসিক ডিজাইন, বেসিক ড্রয়িং, এসব হচ্ছে এখন দেখবো। এই স্লাইডটা শুধুই এমসিকিউ, মানে ভাইভাটা কেমন হবে, ধরো তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিব, বলবো যে তোমরা সবাই আসো, এসে একজন একজন করে হয়তো আমি ডেকে স্ক্রিন শেয়ার করে টুকটাক প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবা, এটাই। বুঝা গেছে? মানে একজন জি হচ্ছে ম্যাম। যে কোয়েশ্চেন আনসার দিবে, সে চাইলে বেরও হয়ে যেতে পারবে। মানে তার মানে 3টা বা 4টা প্রশ্ন হবে ম্যাক্সিমাম। এজন্য এটা একটু এমসিকিউর মতো করেই পড়তে হবে, বা হয়তো ট্রান্সমিশন টাওয়ার কাকে বলে এর এই এই সংজ্ঞাটা বা ডেফিনিশনটা বলতে হবে, এরকম। স্ক্রিন কি দেখা যায়? জি ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কেউ একজন একটু কাইন্ডলি পড়ো তো, হোয়াট ইজ দ্য ট্রান্সমিশন টাওয়ার? কে পড়তে পারবা? সেলিম সরকার। ম্যাডাম স্ক্রিনটা বড়। হুম, স্ক্রিনটা একটু বড় করে দিব। হুম, এখন পড়ো। জি ওই ম্যাম 8 নম্বর। হোয়াট ইজ এ ট্রান্সমিশন টাওয়ার? এ ট্রান্সমিশন টাওয়ার। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। এখন পড়ো। what is a transmission tower? A transmission tower, also known as a power transmission tower, or electricity pylon, is a tall structure, usually a steel lattice tower, used to support an overhead power line. In electrical grids, they are used to carry high voltage transmission line that transport bulk electric power from generating stations to electric substations. Utility poles are used to support lower voltage sub-transmission and distribution lines that transport power from substations to electric customers. Transmission towers have to carry the heavy transmission conductors at a sufficient safe height from the ground. In addition to that, all towers have to sustain all kinds of natural calamities. So transmission tower design is an important engineering job where civil, mechanical, and electrical engineering concepts are equally applicable. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড। তাহলে এটা কি ট্রান্সমিশন টাওয়ার? এটার আরেকটা নাম হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন টাওয়ার, অথবা পাওয়ার টাওয়ার, অথবা ইলেকট্রিসিটি পাইলন। এটা কি একটা টল স্ট্রাকচার, ইউজুয়ালি আ স্টিল ল্যাটিস টাওয়ার। আচ্ছা, খেয়াল করে রাখো, মিটিংটা রেকর্ডিং হচ্ছে, মানে একটু মানে কি পয়েন্ট গুলা খেয়াল করিও। ল্যাটিস টাওয়ার, যে কোনো উঁচু টাওয়ার কে বলা হয় হচ্ছে ল্যাটিস টাওয়ার। ল্যাটিস টাওয়ারের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তার মধ্যে একটা হচ্ছে এই ইলেকট্রিসিটি ট্রান্সমিশন টাওয়ার। আরো থাকে যে তোমরা তো আরো হচ্ছে ইয়া দেখো না, যে বিভিন্ন নেটওয়ার্কের টাওয়ার দেখো না, অপারেটরের টাওয়ার,
ধরো এখানে হচ্ছে গ্রামীণ ফোনের টাওয়ার আছে বা মোবাইল নেটওয়ার্কের টাওয়ার আর কি, ওইটাও কিন্তু এক ধরনের ল্যাটিস টাওয়ার, কিন্তু ওইটা ইলেকট্রিসিটি ট্রান্সমিশন টাওয়ার না, ওইটা হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সমিট করতেছে। তারপর আবার হচ্ছে যে অনেক সময় ওয়াচ টাওয়ারও হয়, ওই যে অবজারভেশন টাওয়ার দেখা যায়, ধরো আম, কারাগারের পাশে টাশে হচ্ছে একটা অনেক বড় টাওয়ার উঠে ছোট্ট একটা রুম থেকে একজন দাঁড়াতে পারে, ওইটাও এক ধরনের ল্যাটিস টাওয়ার। তো আমরা একটা স্পেশাল টাইপ অফ ল্যাটিস টাওয়ার পড়তেছি যেটা ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিট করে বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন করে, এটাকে আমরা বলতেছি ট্রান্সমিশন টাওয়ার। তাহলে এটা কি করা হয়, ইউজ টু সাপোর্ট অ্যান ওভারহেড পাওয়ার লাইন। ওভারহেড পাওয়ার লাইন, ওভারহেড পাওয়ার লাইন কি বলতো, কে বলতে পারবা? একটু অ্যাক্টিভ থাকো সবাই, আজকে তোমাদের লাস্ট ক্লাস, এবং আজকে আসলে আমার নর্দার্নেও লাস্ট ক্লাস, মানে আমি অলরেডি রিজাইন দিয়ে দিছি আর কি। কেউ কোনো কথা বলতেছে না। ওভারহেড মানে মাথা পিছু। আচ্ছা, মাথার উপরে, ওভার দ্য হেড, মাথার উপরে যেসব হচ্ছে পাওয়ার লাইন, ঠিক আছে। নরমালি ট্রান্সমিশন তার দুই ধরনের হয়, একটা হচ্ছে মাথার উপর দিয়ে যায়, আরেকটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচ দিয়ে যায়। তো দুইটারই ভালো দিক খারাপ দিক আছে। ওভারহেড পাওয়ার লাইন যেটা মাথার উপর দিয়ে যাচ্ছে সেটা তো আর মাটিতে রেখে দিলে হবে না, যেই টাচ খাবে সেই ওখানে মারা যাবে। এটা সাফিসিয়েন্টলি একটা উঁচু, মানে একটা সুটেবল হাইটে এটাকে ধরে রাখার জন্য, ঝুলিয়ে ধরে রাখার জন্য হচ্ছে এই ট্রান্সমিশন টাওয়ারটা ব্যবহার করা হয়। এরা হাই ভোল্টেজ ক্যারি করে এবং ইলেকট্রিক্যাল পাওয়ার একটা সাবস্টেশন থেকে আরেকটা সাবস্টেশনে অথবা একটা সাবস্টেশন থেকে ডিস্ট্রিবিউশন লাইনে বা ডিস্ট্রিবিউশন এন্ডে আমাদের বাসার যে বৈদ্যুতিক খুঁটি এখান পর্যন্ত নিয়ে আসে। তো এখানে এটাই বলছে যে এই হাই যে ভোল্টেজ, এই হাই ভোল্টেজের ভারী তারগুলোকে মাটির থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় ধরে রাখতে হয়, সাথে নানান ধরনের ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগকেও সহ্য করতে হয়। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইঞ্জিনিয়ারিং জব। এখানে ইলেকট্রিক্যাল কেও লাগবে, সিভিল কেও লাগবে, মেকানিক্যাল কেও লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখি ট্রান্সমিশন টাওয়ারের পার্ট গুলো কি আছে। A power transmission tower is a key part of a power transmission system. It consists of the following parts. কে পড়বে বলো? সেলিম ছাড়া অন্য কেউ পড়ো। অন্য কেউ পড়ো। কেউ যদি একদমই রেসপন্স না করো প্রেজেন্ট পাবা না, আজকে প্রেজেন্টটা অনেক কাউন্ট হবে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। রবিউল পড়ো ফার্স্ট। Transmission tower parts. A power transmission tower is a key part of power transmission system. A power transmission tower consists of the following parts. 1. The peak of the transmission tower. 2. The cross arm of the transmission tower. The boom of transmission tower. Cage of transmission tower body. Leg of transmission tower. A sub or anchor bolt and base plate assembly of the transmission tower. আচ্ছা, তাহলে আমরা এখন ছবিটা দেখবো যে এটা কোনটা কি। থ্যাংক ইউ রবিউল আওয়াল। কোনটা কি হচ্ছে যে কোন পার্টটা কোথায়, তার আগে একটু আমরা ধারণা করে ফেলি। দ্য পিক অফ দ্য ট্রান্সমিশন টাওয়ার। পিক কি বলতো? পিক মানে কি? সর্বোচ্চ যেটা, রাইট, সর্বোচ্চ, একদম চূড়াটাকে বলতেছি হচ্ছে পিক ট্রান্সমিশন টাওয়ার। তো পিক ট্রান্সমিশন টাওয়ারের একটা কাজ আছে। কাজটা কি জানো? তোমরা বলো তো, একটা ট্রান্সমিশন টাওয়ার একদম ইজি, যদি চিন্তা করো মাথার মধ্যে কি থাকে। একটা ট্রান্সমিশন টাওয়ারে নর্মালি 3 ফেজ টানে, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় 3 ফেজ টানে, তাহলে 3 ফেজের 3টা কন্ডাক্টর ওয়্যার তো থাকতেই হবে, তাই না? সাথে একটা গ্রাউন্ড ওয়্যারও থাকে। একটা গ্রাউন্ড ওয়্যার এই টাওয়ারটাকে গ্রাউন্ড করে রাখে, ঠিক আছে। বা আবার যখন লাইটনিং হয় তখন ওই গ্রাউন্ড ওয়্যার দিয়ে লাইটনিংটাও চলে যায় মাটিতে। তো গ্রাউন্ড ওয়্যারটা যেটা হয় সেটা হচ্ছে পিক থেকে একটা তারের মাধ্যমে গ্রাউন্ডে চলে যায়।
তাহলে পিক অফ দ্য ট্রান্সমিশন টাওয়ার হচ্ছে চূড়াটা, এই চূড়াটা কার সাথে কানেক্টেড থাকে? গ্রাউন্ড ওয়্যারের সাথে। আচ্ছা, এরপর ক্রস আর্ম কি? ক্রস আর্ম হচ্ছে ওই যে হ্যাঁ মানে হাত আর কি, হাত মানে হচ্ছে কি 3 ফেজ ওয়্যার গুলাকে বা কন্ডাক্টরটাকে যে ধরে রাখে সেগুলোকে বলে হচ্ছে ক্রস আর্ম। দ্য বুম অফ ট্রান্সমিশন টাওয়ার, এই বুমও হচ্ছে কন্ডাক্টর গুলোকেই ধরে থাকে, তবে ক্রস আর্ম আর বুম একই জিনিস, তবে ডিজাইনটা একটু ডিফারেন্ট, আমরা দেখবো, অসুবিধা নাই। কেজ, ট্রান্সমিশন টাওয়ার বডি, লেগ আর স্টাব। আচ্ছা আমরা ছবি দেখে ফেলি। এখানে ট্রান্সমিশন টাওয়ার দেখা যাচ্ছে? জি ম্যাডাম। Yes, ma'am. আচ্ছা, তো দেখো এই যে এই পাশে দেখো এইগুলো রেড কালার যেগুলো 6টা দেখা যাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এগুলো কি? এগুলো এই পাশে দেখো তো দাগ দাগ দেওয়া, এগুলো আসলে কি বলতো? Cross arm. হ্যাঁ, লালটা হচ্ছে ক্রস আর্ম। এই ছোট ছোট লাইনগুলো কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ইনসুলেটর। ঠিক আছে, তুমি চিন্তা করো এটা কিন্তু একটা মেটাল বডি, মানে কন্ডাক্টর। তো তারটা যদি ডিরেক্টলি এই ক্রস আর্মের সাথে লেগে থাকে তাহলে এই তার এই তার এই তার সবগুলো তো শর্ট হয়ে যাবে, পুরোটাই স্টিলের না, গ্রাউন্ড হয়ে যাবে ম্যাডাম। এজন্য এই ক্রস আর্মের সাথে থেকে দেখো এটা কি ঝুলতেছে? এটা ঝুলতেছে হচ্ছে ইনসুলেটর, পোর্সিলিন। এই যে অনেক সময় তোমরা যে কোনোখানে দেখবা এরকম কাপ 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 টাইপের একটা একটা ইনসুলেটর থাকে, এটা হচ্ছে একটা ইনসুলেটর। জি ম্যাম, তার এগুলো নিচে সিরামিকের এই থাকে। যে গোল ছোট্ট, এটা হচ্ছে কন্ডাক্টর ওয়্যার, এখান থেকে ওয়্যার টেনে 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 পাশেরটাতে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রস আর্ম, এটা হচ্ছে ইনসুলেটর, আর এটা হচ্ছে কন্ডাক্টর। তাহলে ক্রস আর্ম থেকে কি যাবে? কন্ডাক্টর। এই একদম উপরের ক্রস আর্ম থেকে উপরে যা আছে বাকিটুকু সেটা হচ্ছে পিক। ক্রস আর্মের মাঝামাঝি জায়গাটা হচ্ছে কি? কেজ। আর বাকি নিচের অংশটা হচ্ছে টাওয়ার বডি। অনেক সোজা, এই নিচের অংশটা যেটাতে ক্রস আর্মের একদম নিচটা থেকে মাটি পর্যন্ত অংশ, এটা হচ্ছে টাওয়ার বডি। যেগুলো কন্ডাক্টর ধরে আছে সেগুলো হচ্ছে ক্রস আর্ম। একদম উপরের ক্রস আর্ম থেকে চূড়াটা পর্যন্ত হচ্ছে পিক, আর মাঝখানে জায়গাটা হচ্ছে কেজ। পিক, কেজ, ক্রস আর্ম, টাওয়ার বডি। ওকে? জি ম্যাডাম। আচ্ছা, তো এই হচ্ছে এই ডেফিনিশন গুলো এখানে লেখা আছে। The portion above the top cross arm is called peak of transmission tower. Generally, earth shield wire connected to the tip of the ওই যে আর্থ শিল্ড ওয়্যার বা গ্রাউন্ড ওয়্যার, এটাকে গ্রাউন্ড ওয়্যারও বলে, এটা হচ্ছে টিপ অফ দ্য পিক, একদম সর্বোচ্চটা থেকে মাটিতে লাগানো থাকে। তুমি বলতে পারো যে আচ্ছা ম্যাম এত কাহিনী কেন করতে হলো আমার, এটাকে কি আমি এখান থেকেই টানতে পারতাম না? এই যে কন্ডাক্টর ওয়্যার গুলা কিন্তু যথেষ্ট হাই ভোল্টেজ, 33 কেভি 66 কেভি, তাই না? তো এই হাই ভোল্টেজ আর গ্রাউন্ড মানে কি জিরো, মানে মানে কি বলতাম, আর্সিং হতে পারে। এটাকে কি আর্সিং বলে নাকি আর্কিং বলে বলতো? ওই যে বাতাসের মধ্যে ব্রেকডাউন হয় যে আর্কিং বলে নাকি আর্সিং বলে? আর্ক। আর্কিং মনে হয়। আর্ক মানে কি হচ্ছে? আর্কিং মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা তার, মানে একটা তার তুমি মাঝখানে ছিঁড়ে ফেলছো মনে করো, এখন কিন্তু আর দুই পাশে কারেন্ট যাবে না, কিন্তু তুমি যখন অনেক কাছে নিয়ে আসবা তারগুলা, একটা সময় দেখবা বাতাসের মধ্য দিয়েই কারেন্ট যাচ্ছে আর তুমি ওটা দেখতে পারতেছো বজ্রপাতের মতো। এটাকে বলে হচ্ছে আর্কিং। তো গ্রাউন্ড ওয়্যার যদি এই আপার কন্ডাক্টরের খুব কাছে থাকে তখন তো এদের মধ্যে শর্ট হয়ে যাবে, যেটা অনেক ক্ষতিকর। এজন্য গ্রাউন্ড ওয়্যারটাকে অনেক দূরে রাখতে হয়, এজন্য এটা পিক হয়ে উঁচুতে উঠে গেছে। ঠিক আছে, তাহলে পিকের পরে ক্রস আর্ম হোল্ড দ্য ট্রান্সমিশন কন্ডাক্টর, তারা ট্রান্সমিশন কন্ডাক্টরটাকে ধরে থাকে। তারপর হচ্ছে এটা ডিপেন্ড করে যে ট্রান্সমিশন ভোল্টেজ কত হবে, তারপর এটা কোন শেপ, তারপর স্ট্রেস ডিস্ট্রিবিউশন কেমন হবে, মানে ভারটা কিভাবে বন্টন করা হবে, এটার উপর ডিপেন্ড করে ক্রস আর্মের শেপটা হয়। তারপর কেজ হচ্ছে এই যে পিক আর টাওয়ার বডি, এটার মাঝখানে জায়গাটা হচ্ছে কেজ।
তারপর হচ্ছে ট্রান্সমিশন টাওয়ার বডি, সেটা হচ্ছে এই ক্রস আর্ম, একদম লোয়ার যে ক্রস আর্ম সেখান থেকে শুরু করে মাটি পর্যন্ত বা ফাউন্ডেশন পর্যন্ত হচ্ছে টাওয়ারের বডি। এগুলো হচ্ছে মেইন পার্টস। এখন যদি আমরা একটু ডিপ পার্টে যাই তখন দেখবো এই যে ধরো পিক সাপোর্টস দ্য গ্রাউন্ড ওয়্যার কেজ বিটুইন পিক এন্ড টাওয়ার বডি, ক্রস আর্ম সাপোর্ট দ্য কন্ডাক্টর, বুম হচ্ছে সাপোর্টস পাওয়ার কন্ডাক্টর হরাইজন্টাল। এটা আমরা দেখবো একটু পরে ছবি দিয়ে যে বুম আর ক্রস আর্মের মধ্যে পার্থক্য কি। টাওয়ারটা হচ্ছে মেইন পোর্শন, কানেক্টস দ্য কেজ উইথ দ্য ফাউন্ডেশন। এক্সট্রা আর কি কি আছে দেখো তো, ব্রেসিং। ব্রেসিং গুলা কি? ব্রেসিং হচ্ছে এই যে একটা লেগ, এটাকে বলে ট্রান্সমিশন টাওয়ারের লেগ। এক লেগ থেকে আরেক লেগে আড়াআড়ি ভাবে বা পাশাপাশি ভাবে যেই কন্ডাক্ট মানে যেই মেটাল কন্ডাক্টরটা দেওয়া, মেটাল বডিটা দেওয়া, সেটা হচ্ছে ব্রেসিং। এটা কেন সাপোর্ট দেয়? জাস্ট চারপাশে মনে করো চারটা খুঁটি থাকলে ওরা তো সাপোর্ট পাবে না, এরা মানে সাতটায় দুই পাশে চলে যেতে পারে বা এরা বাতাসে সহ্য করতে পারবে না, হয়তো পড়ে যেতে পারে। এদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা থেকে আরেকটা এরকম ক্রিস ক্রস বা সোজাসুজি মানে জয়েন করা থাকে, এগুলোকে বলা হচ্ছে ব্রেসিং। আবার বডি এক্সটেনশন মানে নিচে কিছু দেখো যে অনেক সময় আমরা নর্মালি আসলে আমি দেখছি বডি এক্সটেনশন এরকম করে এক্সট্রা পায়ের মতো দেখা যায়, যেটা হচ্ছে টাওয়ার বডির নিচে একটু বাড়ে। এটা কেন দেয়? মাটি থেকে উচ্চতা বাড়ানোর জন্য। অনেক সময় নিচে দিয়ে হয়তো খাল গেছে বা হচ্ছে কোনো হ্রদ গেছে, এরকম হাতির ঝিলে দেখা যায় মাঝখান দিয়ে একটা ইয়া আছে, মাঝখান দিয়ে একটা ট্রান্সমিশন টাওয়ার আছে, এরকম করে উচ্চতা বাড়ানোর জন্য তখন হচ্ছে যে বডি এক্সটেনশন নামে এক্সটেনশনটা ব্যবহার করা হয়। আর স্টাব কি? স্টাব হচ্ছে প্রজেক্টস টাওয়ার বডি ইনটু দ্য ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশনে বসানোর আগে স্টাব বা অ্যাঙ্কর বলে, মানে খুঁটির মতো আর কি। এটা একটা এরকম একটা মেকানিক্যাল স্ট্রাকচার যেটা হচ্ছে এটা দিয়ে ট্রান্সমিশন টাওয়ারটাকে ফাউন্ডেশনের সাথে কানেক্ট করে। ঠিক আছে, এখানে দেখো একটা 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 লেখা আছে সিঙ্গেল সার্কিট টাওয়ার। মানে এটা হচ্ছে একটা সার্কিটই, মানে একটা সার্কিট মানে কি কারেন্ট যাচ্ছে আসতেছে, এটা একটা সার্কিটের অংশ। কিছু আছে ডাবল সার্কিট, আবার কিছু আছে মাল্টি সার্কিট। ঠিক আছে, যেমন আমরা এখন দেখব এটা হচ্ছে ডাবল সার্কিট টাওয়ার, এটা হচ্ছে আবার এটা হরাইজন্টাল বা ওয়েস্ট বা ওয়াস্প টাইপ টাওয়ার। ডাবল সার্কিট মানে কি বুঝাচ্ছে বলতো? এখান দিয়ে ধরো যে তিনটা কন্ডাক্টর যাচ্ছে, এরা সাপোজ একটা এরিয়াকে কভার করে, ঠিক আছে, একটা এরিয়াকে কভার করে। এখান দিয়ে যে তিনটা কন্ডাক্টর যাচ্ছে এরা আরেকটা এরিয়াকে কভার করে, মানে এর কারেন্ট গুলা কিন্তু মানে একটা সার্কিটের অংশ, এখান দিয়ে যে কারেন্ট গুলা বের হচ্ছে, আবার এটা অন্য একটা সার্কিট। মানে তুমি বলতে পারো যে আচ্ছা তাহলে ম্যাম সবগুলাই তো আসলে ডাবল সার্কিট হবে, তা না। সবসময় ডাবল সার্কিট হয় না। মনে করো এখানে যে কন্ডাক্টরটা হবে সেখানে অ্যাকচুয়ালি ছোট 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 অনেকগুলো কন্ডাক্টর থাকতে পারে। কেন? কারণ এটা হচ্ছে কারেন্ট কেপাবিলিটি বাড়ায়, কারেন্ট কেপাবিলিটি বাড়ায়। অনেকগুলো কন্ডাক্টর যখন আমি চিকন চিকন দিব তখন কিছু বেনিফিট পাওয়া যায়, এটা আমরা পড়বো। তো এরা কিন্তু সবাই সিঙ্গেল সার্কিটেই যাচ্ছে, এটা একটা সার্কিটেরই অংশ, যদিও কন্ডাক্টর অনেকগুলা কিন্তু একটা সার্কিটেরই অংশ। মানে এই সবগুলোর মধ্য দিয়ে একই মানে ধরো মানে জিনিসটা হচ্ছে কিরকম, ধরো একটা সোর্স আছে আমাদের আর এখান দিয়ে যাচ্ছিল কারেন্টটা, এখন কারেন্টটা অনেক বেশি, একটা চিকন তারে হচ্ছে না, তো আমি পাশাপাশি অনেকগুলো তার দিয়ে দিলাম, তো এই কারেন্টটা তো ভাগ হয়ে সবগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু একটা সার্কিটেরই তো কারেন্ট এটা। এখানে যে লোডটা হবে, এখানে অনেকগুলো কন্ডাক্টর হলে ওটা একটা সিঙ্গেল সার্কিটই, কিন্তু যদি আমি এখন আরেকটা সোর্স দিই এবং সেটাকে আরেক জায়গা দিয়ে টানি তখন সেটা হয়ে যাবে অন্য লোডকে ফিড করতেছে, এটা তখন ডাবল সার্কিট। একটা সার্কিট, এটা একটা সার্কিট, এদের লোডটা একই না। আচ্ছা, তো এটা হচ্ছে ডাবল সার্কিট লাইন। ডাবল সার্কিট লাইনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটু বড় হবে, তারপর এখানে দেখা যাচ্ছে যে আর্মের সংখ্যাও বেড়ে যাবে, যেহেতু ডাবল সার্কিটে আমাদের 3 ফেজ ওয়্যারও ডাবল লাগতেছে। তো এটা একটা শেপ আর এটা আরেকটা শেপ, এটা হচ্ছে হরাইজন্টাল টাইপ। এখানে দেখো এটাকে আমরা বলতেছি ক্রস আর্ম,
কিন্তু এইটাকে আমরা বলতেছি বুম, এখানে কিন্তু ক্রস আর্ম নাই। আবার দেখো এই টাইপে হচ্ছে আমরা বলতেছি ক্রস আর্ম, এই যেটা হচ্ছে যে কন্ডাক্টরটাকে ধরে থাকে, কিন্তু এখানে তো কোনো ক্রস আর্মই নাই, তাহলে এখানে কন্ডাক্টরটা তো ধরে থাকে কে? এটাকে বলা হচ্ছে বুম। তাহলে ভার্টিক্যাল শেপে হচ্ছে থাকবে ক্রস আর্ম, আর হরাইজন্টাল শেপে থাকবে হচ্ছে বুম। এটা আমরা একটু রিয়েল লাইফ একটা ছবি থাকতে পারে এখানে, এই যে এই ছবিটা খেয়াল করো, এই ছবিটা খেয়াল করতেছো? দেখো এই ক্রস আর্ম থেকে এই লম্বা লম্বা দাগগুলা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর মানে বাজারের ব্যাগ ধরার মতো করে তারগুলোকে ধরে আছে ভার্টিক্যালি, ঠিক আছে? ভার্টিক্যালি এটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল কনফিগারেশন। এইভাবে যারা তার ধরে থাকে সেগুলোকে আমরা বলি ক্রস আর্ম। আর এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু ভার্টিক্যাল না, এটা হচ্ছে এই ইনসুলেটর গুলো সাপেক্ষে এভাবে করে তারটা যখন টান খায় তখন এটা হরাইজন্টালি যায়। এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে যে রেখাটা যেটা এই তারগুলোকে ধরে আছে সেটাকে আমরা বলতেছি বুম। এই জিনিসটা হচ্ছে বুম। এখানে থ্রি ফেজ দেখো একে অপরের নিচে নিচে, আর এখানে থ্রি ফেজ হচ্ছে একটা আরেকটার পাশে পাশে। যদি পাশে পাশে হয় তখন যে জিনিসটা ধরে থাকে সেটাকে আমরা বলি বুম, আর যদি নিচে নিচে হয় তখন যে জিনিসটা ধরে থাকে সেটাকে আমরা বলি ক্রস আর্ম। বুঝা গেছে? জি ম্যাডাম। কেউ বলতে পারবা বুম আর ক্রস আর্মের মধ্যে পার্থক্য কি? ম্যাম Anyone? আরেকবার ক্লিয়ার করেন। কেউ বলতে পারছো না? এটা আমি জিজ্ঞাসা করবো তো ওই দিন ভাইবা হিসেবে, বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করব। ম্যাডাম মানে তিনটা ইনসুলেটর মানে নিচে নিচে থাকাকে বলা হয় আর কি আর্ম, আর তিনটা এক ক্রস আর্ম। পাশাপাশি থাকাকে সেটাকে বলা হচ্ছে বুম, তাই তো? জি ম্যাডাম। ওকে, ভেরি গুড, ভালো ট্রাই করেছো, ঠিক আছে। তিনটা কন্ডাক্টর নিচে নিচে থাকলে এই যে পরিবাহক যেটা মানে যেটা ধরে থাকতেছে ধারক, সেটাকে বলতেছে ক্রস আর্ম। এই কনফিগারেশনকে ক্রস আর্ম বলে না, এই এই যে পার্টটাই, এই যে একটা অংশ, এই অংশটাকে বলে ক্রস আর্ম। আর এখানের এই অংশটাকে বলে হচ্ছে বুম, যেটা কিনা ধরে আছে তারগুলোকে ধরে থাকে সেটাকে বলে বুম, ঠিক আছে? আচ্ছা, তো এই তো। আর এই টাইপের ডিজাইনে এটাকে বলা হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট কোমর, ঠিক আছে? ওকে, আর বাকি সবকিছু একই রকম, কংক্রিট লেভেল, গ্রাউন্ড লেভেল, লেগ এক্সটেনশন, টাওয়ার বডি, ব্রেসিং, ক্রস আর্ম, কেজ, তারপর হচ্ছে টাওয়ার বডি। কেসের কাজ কি? আবার বলো। কেস কেস কেজ, কেজ হচ্ছে ক্রস আর্মের মাঝখানের জায়গাটা। ধরো উপরের ক্রস আর্মে সবচেয়ে উপরে যে ক্রস আর্ম আছে তার উপরের অংশটাকে বলে পিক, সবার নিচের যে ক্রস আর্ম সেটা থেকে নিচের অংশটাকে বলে টাওয়ার বডি। তাহলে মাঝখানের অংশটাকে কি বলে? মাঝখানের অংশটা বেচারা আটকে গেছে, এটাকেই বলা হচ্ছে কেজ, ঠিক আছে? কেস। জি কেজ মানে হচ্ছে খাঁচা, ঠিক আছে? এই খাঁচার মতো আটকে যাওয়া অংশটাই হচ্ছে কেজ। ওকে, তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল কনফিগারেশন, এটা হচ্ছে হরাইজন্টাল, যে এখানে তারগুলা পরপর পরপর নিচে নিচে, আর এখানে তারগুলা থ্রি ফেজ ওয়্যার পরস্পরের পাশাপাশি। আচ্ছা, তারপর দেখো এখানে কি ছিল, এই ব্রেসিং কাকে বলে? ব্রেসিং হচ্ছে এই যে লেগ গুলো, টাওয়ার বডির যে পা গুলো যাতে পাশাপাশি ধরো বিচ্যুত না হয়ে যায় বা এরা যাতে ভারটা নিতে পারে, এজন্য এদেরকে ইন্টারকানেকশন করে দেওয়া হয়, একটার সাথে আরেকটা সংযোগ জুড়ে দেওয়া হয়, এগুলোকে বলে হচ্ছে ব্রেসিং। তো ব্রেসিং এরও কয়েক ধরনের টাইপ আছে, যেমন দেখো ব্রেসিং কাকে বলে? দে আর প্রোভাইডেড টু উইথস্ট্যান্ড ল্যাটারাল ফোর্সেস ডিউ টু উইন্ড প্রেসার। বাতাসের যে পাশাপাশি যে একটা মানে বাতাস দিচ্ছে এটাকে ফেলে দেওয়ার জন্য, মনে করো একটা কাঠিকে দাঁড়া করা দিলে তো সে দাঁড়ায় থাকবে না, ওই বাতাসের, এটা যেহেতু একটা বিশাল জিনিস,
মনে করো একটা মানুষ, আমার গায়ে এখন যে বাতাসটা আছে সেটাতে কোনো অসুবিধা হয় না, আমি একটা ছোট মানে ছোট একটা স্ট্রাকচার আমার, কিন্তু এটা যখন অনেক উঁচু হয়ে যাবে, যত উপরে উঠবে তত তত কিন্তু বাতাসের বাধাটা বেশি হবে। তো বাতাসের বাধায় যদি সে দাঁড়ায় থাকতে না পারে তাহলে তো খুব খারাপ অবস্থা হবে। তো এই বাতাসের বাধাটাকে উইথস্ট্যান্ড করার জন্য ব্রেসিং দেওয়া হয়। আর এই যে ধরো ফ্রেমিং অ্যাঙ্গেল, সেটা হচ্ছে একটা পা আর ব্রেসিং এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 15 ডিগ্রির কম হবে না। 15 ডিগ্রির কম হবে না মানে কি, মানে মিনিমাম 15 ডিগ্রি হতেই হবে। মনে করো একটা ব্রেসিং হচ্ছে এরকম আর এটা হচ্ছে একটা লেগ, তো আমি একটা জিনিস নিশ্চয়ই এভাবে দিব না, এভাবে দিলে লাভ নাই, 15 ডিগ্রি কমে দিয়ে লাভ নাই, কমসে কম এটা যাতে বাড়ায় ধরো 30 ডিগ্রি বা 40 ডিগ্রি বা এরকম, এখানে আছে কি 60 ডিগ্রি, এরকম কিছু দিতে হবে। এই জায়গাটা বেশি চাপা করে দেওয়া যাবে না। আচ্ছা, তো এই ব্রেসিং এ দেওয়ারও বেশ কিছু সিস্টেম আছে। যেমন একটা সিস্টেম হচ্ছে এখানে সিঙ্গেল ওয়েভ সিস্টেম। সিঙ্গেল ওয়েভ, এখানে দেখো এটা নরমালি আসলে ন্যারো বেস মডেলে থাকে। ন্যারো বেস মানে যে কোনো একটা জায়গা চিন্তা করো, জাস্ট এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে ফিরতেছে, আবার এখানে যাচ্ছে, এখান থেকে এখানে ফিরতেছে, আবার এখানে যাচ্ছে, মানে কোনো কিছু কিন্তু ক্রিস ক্রস হচ্ছে না, ক্রস কানেকশন হচ্ছে না, মানে এমন কিছু আসতেছে না বা এমন কিছু আসতেছে না। জাস্ট যে কোনো একটা জায়গায় একটা সিঙ্গেল লাইন দেখা যাচ্ছে, একটা সিঙ্গেল লাইন, এই জায়গায় কিন্তু ডাবল লাইন নাই। তো একটা সিঙ্গেল লাইন থাকলে এটাকে আমরা বলি সিঙ্গেল ওয়েভ। যদি ডাবল লাইন থাকে মানে ক্রিস ক্রস হয়ে যায়, যেমন এইটুকু জায়গার মধ্যে যদি চিন্তা করো, এইটুকু জায়গার মধ্যে চিন্তা করলে একটা লাইন প্লাস আরেকটা লাইন, তো এটা হচ্ছে ডাবল ওয়েভ সিস্টেম বা ওয়ারেন সিস্টেম। এটাই বেশি কমন আমরা দেখি এটা। তো এটা হচ্ছে ওয়ারেন সিস্টেম আর এটা হচ্ছে সিঙ্গেল ওয়েভ সিস্টেম। এটার মধ্যে যেগুলা কোনাকুনি একটার এক পাশ থেকে আরেকটার ওই পাশ পর্যন্ত, এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ বরাবর। আর যেটা মনে করো পাশাপাশি দুটার মধ্যে, সেটাকে বলে স্ট্রাট। এই যে STRUT, এটাকে বলে স্ট্রাট। স্ট্রাট তাহলে কেমন হবে, মনে করো এখানে একটা আছে, এখানে আচ্ছা, তো এটা হচ্ছে চারটা পা, যেটা মনে করো এইটা থেকে ওইটা বরাবর কানেকশন, ডায়াগোনাল বরাবর উল্টা দিকে এখান পর্যন্ত কানেকশন, এটা হচ্ছে ডায়াগোনাল। কিন্তু যেটা হচ্ছে মনে করো এটা থেকে এটা হচ্ছে স্ট্রাট। একটা থেকে ক্রিস ক্রস ওই পাশে একদম কর্ণ বরাবর, সেটা হচ্ছে ডায়াগোনাল। আর পাশাপাশি গুলার মধ্যে যদি কোনো দাগ থাকে সেটাকে বলা হচ্ছে স্ট্রাট। ঠিক আছে, তো আচ্ছা ভালো কথা। তো সিঙ্গেল ওয়েভ সিস্টেমে জাস্ট মনে করো যে কোনো একটা এরিয়াতে একটাই হচ্ছে যে ওয়েভ থাকে, ডাবল ওয়েভ থাকে না। এটা ন্যারো, যেসব ল্যাটিস টাওয়ার গুলো আমাদের ছোট ছোট হয়, চিকন হয়, সেগুলোর জন্য সিঙ্গেল ওয়েভ সিস্টেম। আর যেগুলো বড় হয় সেগুলোর জন্য ডাবল ওয়েভ সিস্টেম। ডাবল ওয়েভ সিস্টেম ছোটগুলোতেও দেওয়া যাবে, বাট যেহেতু বেশি ভার নাই জন্য সিঙ্গেল ওয়েভ সিস্টেম দিলে ভালো। আচ্ছা, তারপর আরো ধরো 3 ধরনের সিস্টেম আছে। প্র্যাট সিস্টেম, যেটা হচ্ছে মানে মানে ডাবল ওয়েভ তো আছে, সাথে পাশাপাশি স্ট্রাটও আছে। এই মিটিংটা শেষ হয়ে যাবে, এই মিটিংটা শেষ হয়ে গেলে আবার একই লিংকে জয়েন করে ফেলিও। আর বেশি দূর পড়া নাই, স্লাইড অলমোস্ট শেষ। এই যে খেয়াল করে দেখো, এখানে জাস্ট একটা, এখানে দুটা, এটার সাথে যখন আমি মাঝামাঝি আরেকটা কানেক্ট করে দিব, সেটা হয়ে যাবে হচ্ছে প্র্যাট সিস্টেম। তারপর হচ্ছে পোর্টাল সিস্টেমে, এই যে আমরা যেটা দেখতে পারি নরমালি এরকম সিস্টেম আছে। আর ডায়মন্ড ব্রেসিং সিস্টেম। আচ্ছা, তো এই মিটিংটা ক্লোজ, আমি এন্ড করে দিলাম। একইটাতে আবার জয়েন করো কাইন্ডলি।